আমরা মানুষ হিসেবে সৃষ্টির সেরা জীব, এটা আল্লাহ ঘোষণা করেছেন না? কিন্তু আপনি যদি এখন দেখেন, আমরা তো যদি আমাদের আচার আচরণ, আমাদের বৈশিষ্ট্য মানুষদের যদি আমি বিশ্লেষণ করি, আমরা তো আল্লাহর ঘোষণার বিপরীতে চলে গেছি, আমরা নিকৃষ্ট জীব হয়ে গেছি। আপনি দেখেন না আমাদের এনভায়রনমেন্টের যে পাহাড়, আপনি বিশেষ করে এদিকে নাই পাহাড়, আপনাদের পাঁচলাইশ, আকবর্ষা, বাইজিদ, আপনি রাস্তা দিয়ে হাঁটলে দেখবেন অজস্র পাহাড় কেটে ফেলছে। আল্লাহ যখন পৃথিবী সৃষ্টি করছে, তখন পৃথিবীতে আল্লাহ কিছু ফেরেশতা পাঠিয়েছিলেন, বললো তোমরা যাও, আমি পৃথিবী সৃষ্টি করছি, এটা কেমন দেখে আসো। তো দেখে যে পৃথিবী ডুলতেছে, এটা কোরআন শরীফের কথা। যারা কোরআন শরীফ মোটামুটি, আমি কিন্তু খুব নগণ্য মানুষ, তখন এসে আবার ওরা ফেরেশতারা আল্লাহর কাছে গেলেন, বলে যে আল্লাহ আপনাদেরকে কোথায় পাঠিয়েছেন? হয়তো কেন আমি পৃথিবী সৃষ্টি করছি না? বলে যখন তো আমরা দাঁড়াইতেই পারি না, এদিকে গেলে কাইতে যায়, এদিকে গেলে উল্টে যায়, তো কি করতে হবে? তখন আল্লাহ এই পাহাড়, এগুলোকে পৃথিবীর পেরেক বলা হয়, কোরআন শরীফের কথা। তাহলে এই যে পেরেক, এটা যারা কাটতেছে তারাও জানে যে এটা ভারসাম্য রক্ষার জন্য হয়েছে, আর যারা এগুলো সম্পর্কে জ্ঞান আছে তারাও জানে। কিন্তু আমরা কি মানতেছি সেটা? পৃথিবী আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। আজকে পাহাড়, বন বিভাগ, আমরা যে বৃক্ষ লাগাতে হবে, হ্যাঁ গাছ আমাদের কাটতে হবে, গাছ হচ্ছে আমাদের নেসেসিটি, আমাদের প্রয়োজনে গাছ কাটতে হবে, কিন্তু বিকল্প যে ব্যবস্থা সেটা তো আমাদেরকে রাখতে হবে। আমরা কি গাছ রোপণ করছি না? আপনি গিয়ে দেখবেন গাজীপুরের যে বনাঞ্চল, সেটার আয়তন যা ছিল এখন 3 ভাগের 1 ভাগে চলে আসছে। আপনি আমাদের এই যে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামের, আপনি কক্সবাজার যাওয়ার পথে দেখবেন, অথবা রাঙ্গামাটি যাওয়ার পথে দেখবেন, সব পাহাড়গুলো এখন খালি অবস্থায় আছে। আপনার দৃষ্টিতে একটু ভালো করে দেখবেন, এগুলো আপনাদের দেখার দরকার আছে। আপনি মানুষ, যেহেতু আপনি সৃষ্টির সেরা, আপনাকে দেখতে হবে। কিন্তু এই গাছগুলো কিন্তু আমরা কেটে ফেলছি, তাহলে কি আমরা সেরা জীব থাকলাম? এই যে আপনি এনভায়রনমেন্ট, আল্লাহ সৃষ্টির প্রতি আমার জুলুম করলাম, আমি ক্ষতি করলাম, এটা কি অমানবিক না? গাছেরও তো একটা মানবিক অধিকার আছে, আছে না? প্রত্যেক সৃষ্টির আছে। পাশাপাশি এই যে আমি মনে করেন আমি একটা প্রতিষ্ঠানে এখন সভাপতি, আমি ইচ্ছেগুলো দেখে দুর্নীতি করতে পারি। আমার মতো আরেকজন লোক আছেন, উনি যে জায়গায় আছেন উনি তো দুর্নীতি করতে পারে। অন্য দেশের কথা বাদে দিলাম, বাংলাদেশের কথা বলি। আমরা বিগত 15 বছর 16 বছরের একটি সরকার বাংলাদেশ থেকে 36,000 কোটি টাকা পাচার করে বিদেশে নিয়ে গেছে। তাহলে আমরা কি শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ সেরা জীব? আমি তো মনে করছি নিকৃষ্ট জীব আমরা। আমি কলম দিয়ে কাজের বীর কথা বলে আপনার থেকে টাকা নিলাম, আমি কি শ্রেষ্ঠ জীব হিসেবে আছি? আর আমি তো নাই। তাহলে এই যে আল্লাহ কোরআন শরীফে ঘোষণা করেছেন যে মানুষ আল্লাহ শ্রেষ্ঠ জীব হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন, কিন্তু আমরা তো আমাদের সে অবস্থান ধরে রাখতে পারিনি। আপনি প্রত্যেক জায়গায়, আমরা প্রত্যেক কিছুতে মানুষরা যারা আছি, আমরা মানবাধিকার লঙ্ঘন করে চলছি। আপনি আজি সাহেব বলেছেন বিগত 16 বছর বাংলাদেশের যে মানুষের প্রতি যে নির্যাতন হয়েছে, মানুষের প্রতি যে মিথ্যা মামলা হয়েছে, গুম খুন হয়েছে, মানুষকে গ্রেপ্তার করে অন্ধকার কারাগার প্রকোষ্ঠে তাকে আবদ্ধ করে রাখা হয়েছে, সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশের প্রখ্যাত দ্বীনি আলেম, যাদের বক্তব্য শোনার জন্য আমাদের মা বোনরা পর্যন্ত অত্যন্ত খুব আকর্ষণ করেন। আমি দেখেছি অনেক পরিবারে তারা এই বক্তব্যগুলো শুনতে চায়। এই ধরনের আলেমকে বেইজ্জতি করে, নাজেহাল করে, তাদেরকে রিমান্ডে নিয়ে মামলা দিয়ে মাসের পর মাস জেলখানায়, কারাগারে আটকে রেখেছে। এই যে ওই যে আজিজ ভাই বলেছেন, আমি তো মনে করি যে হ্যাঁ, আমি ওনার সাথে একমত যে 5ই আগস্ট এটা তো আমি মনে করি মানুষের দ্বারা মানে একটি আন্দোলন করে সরকার পতন হয়েছে বলে আমার কাছে মনে হয়নি। আমি মনে করেছি
ওই যে বাদশাহ আবরার মক্কা দখল করার জন্য সৈন্য নিয়ে আসছিলেন লেবান থেকে, কোথেকে, ইয়েমেন থেকে, ইয়েমেন থেকে। যখন এখন যে আরাফা, ওই আরাফাতে আবাবিল পাখি পাথর নিক্ষেপ করেছিল। আমি মাঝে মাঝে চিন্তা করতাম, পাথর তো ছোট, এই হস্তির বাহিনী কেমনে হল। পরে আমি হুজুরদের ব্যাখ্যা থেকে যেটা শুনলাম, ওই পাথরগুলো যখন নিচে পড়ছে নাকি এটা বড় বড় হয়ে গেছে, মানে সব ধ্বংস হয়ে গেছে। 5ই আগস্ট আল্লাহ ফেরেশতা নামিয়ে দিয়েছিল, আল্লাহ ফেরেশতা নামিয়ে দিয়েছেন। দীর্ঘ 16 বছরের স্বৈর শাসন, এদেশের মানুষের অনেক আলেম ওলামার চোখের পানি, কান্না, জেলখানার থানা হাজতে, রিমান্ডে, নির্যাতন, আল্লাহ সয় নাই। সেদিন ফেরেশতা নামিয়ে দিয়ে, ওই আপনাদের মনে আছে না, স্বরাষ্ট্রমন্ত্রীকে একজন পুলিশ বলতেছিল, স্যার একজনকে গুলি করি 10 জন এসে দাঁড়ায় থাকে, আমি কি করব? এগুলো হচ্ছে ফেরেশতা। মানুষ হলে কিন্তু ভয় করতো, মানুষ গুলির ভয় করতো। আমার বোন এখানে বসে আছে, ওনাকে গুলি গুলো উনি পালা যেত, কিন্তু দেখা যাচ্ছে উনি পালা যায় নাই। আমি মনে করি উনি আল্লাহর পক্ষ থেকে কোনো কিছু ভাবে উনি এখানে আসছেন। আজকে আমাদেরকে ভাবতে হবে। আজিজ সাহেব একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন। আমি যদিও এই অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন প্রশাসনিকভাবে উপরের থেকে আমার একটা সংযোগ আছে, আমরা কিন্তু এটা বলতেছি, আমরা তো একটা বৈষম্য পেরিয়ে আরেকটা সময় আসছি। আমরা কেন বৈষম্য করব? আমরা কেন একটা লোককে মিথ্যা মামলা দেব? আমরা কেন একটা মামলা করতে গেলে 2700 লোকের নাম দিয়ে একটা মামলা করে মানুষকে নাজাহাল করব, মানসিকভাবে বিধ্বস্ত করব? আমি ওনার সাথে একমত। আমি, আপনারা বোধ দেখছেন কিনা জানি না, গত 5-6 দিন আগে আমাদের বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান সাহেব আমাদের বারে আসছিলেন। একটা মিটিং ছিল, উনি সময়ের অভাবে আসতে পারে নাই। আমাদের একজন আইনজীবী মারা গেছিল লোহাগাড়াতে, চট্টগ্রামে মারা গেছিল। ওনার কবর জিয়ারত করে আস্তে আস্তে সময় মিটিং শেষে তারপর উনি আসছিলেন। আমরা কিন্তু এগুলো তুলে ধরেছি, আমরা তুলে ধরেছি। আমি বলেছি যে না, আমরা বৈষম্য শিকার হয়েছি, আরেকজনকে বৈষম্য শিকার হতে আমরা দেবো না। আপনাদের এগুলো ভাবতে হবে। আজকে যারা এই ধরনের মামলা করে বাণিজ্য করতেছে, আমি বলবো এটা আমার বাসায় বাণিজ্য। আমি কোর্টে দেখি, আমি তো কোর্টে আছি, আমি দেখতেছি মামলা দিচ্ছে 500 জনের নামে, আবার 2-4 জন থেকে টাকা নিয়ে দরখাস্ত বলে যে এটা আমার ভুল হয়ে গেছে, আমার লোক না। কেন করবেন আপনি? কেন হবে এগুলো? গতকালকে আমি কোন একটা বক্তৃতায়, চিফ জাস্টিসের একটা বক্তৃতা বোধ অনলাইনে দেখলাম আমি, তিনিও একটু উষ্মা প্রকাশ করেছেন। আসিফ নজরুল সাহেব বলেছেন, আইনমন্ত্রী, আইন উপদেষ্টা, প্রধান উপদেষ্টাও বলেছেন, আমাদের, আপনারা, আমরা যারা যেখানে যে অবস্থা আছি না কেন, আমাদেরকে সোচ্চার হতে হবে, আমাদেরকে দাবি তুলতে হবে। আমাদেরকে মিথ্যা মামলা দিচ্ছে বলে আমরা কাউকে মিথ্যা মামলা দেব না। আমি রিসেন্টলি একটা থানার নাম বলবো না, 2 জন লোককে গ্রেপ্তার করেছে। আমি, একজন লোক আমাকে সে বলে যে ভাই আমি বাজার করতে গেছি, আমাকে ধরে নিয়ে গেছে। কেন? বলে একটু থানাকে বলেন। আমি যাই হোক, কোনো নাম বলতেছি না, উনি থানাকে টেলিফোন করলাম, বলে যে স্যার 2 জন লোক আপনারা দেন, আমি 2টাকে ছেড়ে দিই। আমরা যদি কি কথা, আমি কার ছেলে দেবো আপনাকে? কার ছেলে আপনাকে দেবো? হয়তো আওয়ামী লীগের 2টা লোক দেন। আমি না, এটাও তো একটা মায়ের ছেলে, একটা বাবা, একটা ছেলে, একটা লোক, আমি নাকি তাকে 2টা দিতাম, ওই 2টা ছেড়ে দেবে। এই হলো আমাদের বাংলাদেশের অবস্থা। আমরা এগুলো নিয়ে আসলে ভাবতে হবে। আমি আমার জায়গা থেকে ভাববো, আপনারা আপনার জায়গা থেকে ভাবতে হবে। কারণ আমরা একটি সুখী সমৃদ্ধিশালী বাংলাদেশ বিনির্মাণের প্রতিজ্ঞাবদ্ধ। বাংলাদেশ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটা প্রেক্ষাপটে, যদিও একটা বিপ্লবী সরকার, আমরা একটা নাম দিয়েছি অন্তর্বর্তীকালীন সরকার। এই অন্তর্বর্তীকালীন সরকার বা বিপ্লবী সরকার যাই বলি না কেন, এই সরকারকে আগামীর বাংলাদেশ নির্ধারণের একটি সুষ্ঠু নির্বাচন করতে হবে। আমি এখন যে প্রক্রিয়াগুলো হচ্ছে, আমরা এখন আসলে সবকিছুতে বিরোধী করে কথা বলাটা ঠিক না, আমি ব্যক্তিগতভাবে মনে করি। একটা জিনিস তো সত্য, কালকে একটা প্রোগ্রামে গিয়েছিলাম প্রেস ক্লাবে, তো ওখানে গোল টেবিল বৈঠকে আমি ছিলাম, মুক্তিযোদ্ধা জনাব ডাক্তার মাহফুজুর রহমান ছিলেন, তারপরে নসরুল কাদের সাহেব ইউনিভার্সিটি টিচার, আরও অনেকে ছিল। তো সবাই দেখি হতাশ, মানে অন্তর্বর্তীকালীন সরকারে এই ভুল, সেই ভুল, অমুক হয় নাই, এটা কেন করে,
তাদের কাছে। হ্যাঁ, আমি একটা কথা বলেছিলাম, ভাই আমি আলোচনায় তো আজকে শুনলাম সব হতাশার বক্তব্য শুনেছি, তো এই কথাটাও ঠিক। আজকের দিনে, গতকালকে 9 তারিখ ছিল না, 9 তারিখ, গত বছরের 9 তারিখ যদি আপনি চিন্তা করেন, আপনারা যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন বাসায় কি ঘুমাতে পেরেছেন? পারেন নাই। আমি তো ওটা পেয়েছি যে আমি বাসায় পরিবারের সাথে সঙ্গ দিতে পারছি, আমার পরিবারের সাথে রাত্রে বাসায় অবস্থান করতে পারছি, এটা তো আমরা অন্তকে পেয়েছি, পাই নাই? পুলিশের হয়রানি দেখতে আমরা বেঁচে গেছি, এটাও আমাদের বড় প্রাপ্য। কারণ আপনি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন, আপনি এখন বাসায় বসে সুস্থ চিন্তিতভাবে কিছু চিন্তা করার আপনার মন মানসিকতা এখন ঠিক হয়েছে, এটা তো অনেক বড় নাকি? আমি তো ধরেন আমি এক জায়গায় আছি, আপনি এক জায়গায় আছেন, আমাদেরকে টাকা কে দেবে? আমি আমার নিজের রোজগার করে চলতে হবে, কিন্তু আমি মানুষ হিসেবে সমাজে আমার অবস্থান থেকে আমাকে কাজ করতে হবে, এটা হচ্ছে একটা ভিন্ন বিষয়। তো প্রত্যেক মানুষ আজকে আমরা এই সুযোগ সুবিধাটা ভোগ করছি। তবে আমি এটাও অনুরোধ করব, যেহেতু আজকে রাজনৈতিক কোনো কথা না, তারপরেও যেহেতু ন্যাশনাল এনভায়রনমেন্ট এবং হিউম্যান রাইটসের বিষয়, আমি মনে করি বাংলাদেশ উন্নয়নশীল দেশ, এখনো আমরা কি বলবো নিম্ন মধ্যবিত্ত উন্নয়ন আমরা আসতে পারিনি। যদিও গত সরকার বলেছিল আমরা এগিয়ে গেছি, এগুলো খুব অবাস্তব কথা। এই দেশের মধ্যে আমরা বসবাস করতে হলে আমাদেরকে মানুষ কিন্তু, আমি একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে আমরা কয়জন আছি? 50-100 জন আছি। আপনি রাস্তায় গিয়ে দেখেন, এই আপনাদের গলির মুখ থেকে পর্যন্ত 500 লোক এমনি দাঁড়ায় আছে, কি কোনো না কোনোভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতেছে। অধিকাংশ মানুষ হতদরিদ্র। আপনি আইন করবেন কার জন্য? যিনি আপনার মানে নেসেসিটি ফুলফিল হওয়ার পরে তখন আপনি আইনকে মাথায় নিতে পারবেন। আপনার যদি বাসায় চাল না থাকে, আপনার যদি ঘরে বাজার না থাকে, আপনার স্ত্রী যদি আপনাকে বিভিন্নভাবে বকাঝকা করে যে বাজার সাজানোর জন্য, আপনি কি আইনের প্রতি আপনার দৃষ্টি থাকবে? থাকবে না। আমরা মনে করি আগামীর বাংলাদেশ এমনভাবে হওয়া উচিত, আমাদের যে প্রান্তিক জনগোষ্ঠীর যে সামাজিক নিরাপত্তার যে বেষ্টনী, মানুষকে সামাজিক নিরাপত্তার বেষ্টনীর মধ্যে নিয়ে এসে আমরা যদি তাদেরকে একটি স্বাবলম্বী করতে পারি, মানুষ একজন তার অবস্থান যে যেখানে আছে, আমি আমার জায়গায়, একজন ভাই রিক্সা চালায় তার জায়গায়, প্রত্যেকের জায়গায় যেন অবস্থান করে তার স্বাবলম্বিতা সৃষ্টি করতে পারি, তখন আমি মনে করব যে আমাদের ৭১-এর স্বাধীনতা বলেন, ৫ই আগস্টের স্বাধীনতা বলেন, আমরা এটাতে সফল কাম হবো বলে আমার বিশ্বাস। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমার বাসা কিন্তু অনেক দূরে, বাকলিয়াতে। আপনাদের এখান থেকে মিনিমাম 10-20 কিলোমিটার হবে না, যাই হোক যেদিকে হয়, আমি অনেক দূরে যাব। তো আমি অনুরোধ করব আমার ভাই আজিজ সাহেব, তিনি অত্যন্ত বিত্তশালী মানুষ আমি যতটুকু জানি, এবং মানবিক মানুষ। তিনি এই সংগঠনটি পরিচালনা করছেন, তার যে হাত প্রসারিত করে দিয়েছেন, আমি ব্যক্তিগতভাবে ওনার প্রতি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আমাদের কামরুল ভাই তো আছেন, ওনাকে বিভিন্ন অনুষ্ঠানে আমার সাথে দেখা হয়ে যায়, লেখাজোখা করেন, মানে আমি কিন্তু লিখতে পারি না, এবার আমার ভাই লিখেন, আমি ওকালতি করি, ওই আমার জুনিয়ররা লিখে দিলে আমি মুভ করে দিই একটু, আমি নিজে লিখতে পারি না। আমি তাদেরকে বলে দিই তোমরা এভাবে লিখো, কারণ লেখাটা একটু মানে অনভ্যস্ত হয়ে গেছে। তো আজকের এই অনুষ্ঠান একটা সুন্দর অনুষ্ঠান, অত্যন্ত জাতীয় গুরুত্বপূর্ণ দিবসে এই অনুষ্ঠানটা আমরা দরকার। আমি যে কথা দিয়ে শুরু করছিলাম, আমরা সৃষ্টির সেরা জীব, আপনারা একটু ভাববেন আমি কি সেই জায়গায় আছি কিনা। আমি একটু ব্যাখ্যা করেছিলাম আমরা কি সৃষ্টির নিকৃষ্ট জীব হয়ে গেছি কিনা। আমি আশা করব আমরা সৃষ্টির সেরা জীব হিসেবে আল্লাহ আমাদেরকে দিয়েছেন, পবিত্র কোরআনে বলেছেন, এটা যেন আমরা সমুন্নত রাখতে পারি। যেখানে থাকি না কেন আমাদের অবস্থানটা সুদৃঢ় হবে, মানুষের পাশে থাকবো, মানুষ মানুষের জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।